এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমার ওনাটা ছিঁড়ে গিয়েছে, খারাপ দেখাচ্ছে, এটা উপরে পরে নাও। প্রত্যাশা একটু ইতস্তত করলেও জ্যাকেটটা গায়ে পড়লো। আরে ওই হিরো, তুই আবার কোথা থেকে টপকালি? হ্যাঁ, আর কি কইলি যেন ভার্সিটির অথরিটিকে বলবি, আর সেই ভয়ে পরের ভাবনা ভাববো। ভালোই তো বুঝেছিস, আবার জিজ্ঞেস করছিস কেন? ওই, তুই তো করিস কেন? কারণ তুই করেছিস। তুই আমাকে তুই বলবি, আমি তোকে সম্মান দিয়ে আপনি বলবো নাকি? দেখ ভাই, বেশি হিরো সাজতে আইসো না। হ্যাঁ, তোর সাথে এমন তর্ক করতেও ভালো লাগছে না। তুই মাঝখান থেকে সর। ওই মেয়ের সাথে আমার বোঝাপড়া বাকি আছে। আমারও তোদের সাথে বোঝাপড়া বাকি আছে, আগে আমি মিটিয়ে নিই, তারপর তোরা মেটাস। প্রত্যাশাকে বলল, এই তুমি এখান থেকে একটু যাও তো, ওদিকটায় ঝামেলা হচ্ছে। ওদিকে যাবে না, গার্লস কমন রুমে কিছু মেয়ে আছে, ওখানেও যাও। আর তোমার ফোনটা পড়ে গিয়েছে, ওটা নিয়ে যাও, আমি ওদের সাথে বোঝাপড়াটা মিটিয়ে আসি। প্রত্যাশা কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়েছিল ছেলেটার দিকে। নীল রঙের শার্ট আর সাদা গ্যাবার্ডিং প্যান্ট পরা এক লম্বা ফর্সা সুদর্শন চেহারার এক ছেলে। এই ছেলেকে প্রত্যাশা জীবনে দেখেনি, আর এই ছেলে কি বা করতে চাইছে সেটা বুঝতে পারছে না প্রত্যাশা। সে দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটা আবারও থমকে উঠল। এই তোমাকে যেতে বললাম না, যাও এখান থেকে। আর ডোন্ট ওয়ারি, তোমার দোষীরা তোমার পায়ের সামনে এসেই পড়বে, আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। প্রত্যাশা আর দাঁড়ালো না, ফোনটা তুলে নিয়ে সেখান থেকে দ্বিধা নিয়ে চলে এলো। পূর্ণ প্রত্যাশাকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছে। ওর মেয়ে বন্ধুগুলোর সাথে প্রত্যাশা ছিল, তবে ওরা এখন পূর্ণের সাথে আছে, কিন্তু প্রত্যাশা ওদের সাথে নেই। ওরা কেউই জানে না প্রত্যাশা কোথায়। পূর্ণ মাথায় হাত দিয়ে বসে পড়ে। না জানি ওই হাদা কোথায় গিয়েছে। ওর কিছু হলে মা আস্ত রাখবে না। শুধু তার নতুন গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য মাকে এটা সেটা বুঝে প্রত্যাশাকে নিয়ে এসেছে সাথে। ওই মেয়ে যদি আজ হারিয়ে যায়, মা আস্ত রাখবে না তাকে। আর ভাইয়া যদি এই খবর জীবনে পায় যে পূর্ণর জন্য তার বউ হারিয়ে গেছে, তাহলে হয়তো পূর্ণকে সে দুনিয়াতেই রাখবে না। না না, আয়া জানান পূর্ণ এত সহজে ভাইয়ের বউকে হারানোর দায়ে মরতে চায় না। তারই তো এখনো একটা বউ জুটলো না কপালে। কিন্তু না জানি ওই মেয়ে পাকনামি করে একা একা কোথায় গেল। পূর্ণ ভেবে পায় না তার গোয়েন্দা ভাইয়ের কপালে এমন একটা হাদারাম বউ জুটলো কি করে। সামান্য ভার্সিটির মধ্যেও কেউ হারিয়ে যায়। পূর্ণ অস্থির ভঙ্গিতে শুধালো, এই রিম, তাসনিয়া প্রত্যাশা তো তোদের সাথেই ছিল, ও কোথায় গেল এখন বলতে পারছিস না? তোরা কোথায় ছিলি? রিম বলল, আরে আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, আর তাসনিয়াকে বোধহয় ওর ভাই ফোন দিয়েছিল, তাই না? তাসনিয়া মাথা নাড়ল, শুধালো, ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই বাইরে এসেছিলাম। তখন তো প্রত্যাশা ওখানেই বসেছিল। ওর কথায় সবাই ভাবুক হয়ে পড়ল। কোথায় যেতে পারে মেয়েটা? এখন ফোনও তুলছে না। সহসায় রিম ক্ষণিক কি যেন ভেবে শুধালো, এই একটা মেয়ের মাথায় আঘাত লেগেছিল, মেয়েটার ওখানে ভিড় হয়েছিল। প্রত্যাশা আবার ওকে দেখার জন্য ওখানে যায়নি তো? কিন্তু সেই মেয়েকে তো এখন ক্লিনিকে নেওয়া হয়েছে, প্রত্যাশা কোথায়? শুধালো পূর্ণের অপর বন্ধু সাইফ। এই পূর্ণ, তুই গার্লস ওয়াশরুম চেক করেছিস? হ্যাঁ, আমি গার্লস ওয়াশরুমের মধ্যে ঢুকে মার খেয়ে মরি না। ধুর, তোর ওইখানে আগে চেক করা উচিত ছিল। এই তাসনিয়া, আয় তো চেক করে আসি। তাসনিয়া আর রিম গার্লস ওয়াশরুম চেক করার জন্য পা বাড়ালো। তখনই ওদের ওখানে ছুটে এলো পূর্ণের আরেক বন্ধু তুহিন। সে হাঁপাতে হাঁপাতে বলল, এই পূর্ণ, শালা হালার পুত, তুই এখানে দাঁড়ায় আসিস? ওদিকে দেখ গে কি কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? আমার সাথে দৌড় দিয়ে গেলে জানতে পারবি। পূর্ণরা তুহিনের নির্ধারিত জায়গায় গিয়ে পৌঁছাতেই হতভম্ব হয়ে গেল। এমনিতেই দুই দলের মধ্যেও মারামারি লেগেছিল। মারামারি থেমেছিল বটে, তবে ঝামেলার রেশ কিছু মাত্র কমেনি। তার মধ্যেই নতুন ঝামেলা দেখে তারা সকলে হতভম্ব হয়ে গেল। আর যখন জানতে পারল ঘটনার কেন্দ্রবিন্দু প্রত্যাশা, তখন আরও হতভম্ব হয়ে গেল। ভার্সিটির মাঠের দক্ষিণ পাশে গিয়ে দেখতে পেল এক জায়গায় ছোটোখাটো একটা জটলা বেঁধেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখল নীল শার্ট পরা একটা ছেলে তিনটা ছেলেকে ইচ্ছা মতো পিটাচ্ছে। আর প্রত্যাশা ওর থেকে অল্প কয়েক কদম দূরে পাথরের মতো করে দাঁড়িয়ে আছে।
কি হয়েছে জিজ্ঞেস করতেই তুহিন গড়গড় করে পুরো ঘটনার বিশদ বর্ণনা করলো। পূর্ণ সব শুনে আরেক দফা অবাক হলো, মনে মনে কপাল চাপড়ালো। সে প্রত্যাশার পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে নিচের স্বরে শুধালো। এসব কি করে হলো? প্রত্যাশা ভ্রুকুচকে পূর্ণের দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলল, আর একটু লাপাত্তা হয়ে যাও, তাহলে এরকম আর কিছুই হবে না। এখন কেন এসছো? যাও আরো লাপাত্তা হয়ে। কথাটুকু বলেই প্রত্যাশা গট গট করে সেখান থেকে চলে গেল, যেন সমস্ত রাগটাই সে পূর্ণের উপর প্রকাশ করতে চাইল। তবে পূর্ণের উপর সমস্ত রাগটা প্রকাশ করতে না পারার দুঃখে আর আজ সকলের সামনে এমন বেইজ্জতি হওয়ায় প্রত্যাশা ওয়াশরুমে ঢুকে খুব কাঁদলো। প্রত্যাশা তখন ওখান থেকে পুরোপুরি চলে আসেনি। কয়েক কদম পা বাড়াতে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে পিছু তাকাতে দেখলেও ছেলেটা ওদের মারছে। প্রত্যাশা সেখান থেকে নড়ল না, চড়ল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মার দেখলো। ওদের মার খেতে দেখে ভালোই লাগছিল। ওরা প্রত্যাশার সাথে যা করেছে এমনভাবে মার খাওয়াই উচিত। ছেলেগুলো মার খেয়ে যখন মুখ বেঁকে গিয়ে মুখটুকু কেটে রক্ত বের হচ্ছিল, তখন প্রত্যাশার পায়ে ধরে ক্ষমা চাচ্ছিল। ততক্ষণে মার দেখে আশেপাশের লোক জমছে দেখে, আর ছেলেগুলোর অবস্থা খারাপ দেখে প্রত্যাশা ওদের ক্ষমা করে দিল। কিন্তু তারপরেও যখন নীল শার্ট পরা ছেলেটা ওদের ফের মারতে শুরু করলো, আর সবাই প্রত্যাশাকে বাঁকা চোখে দেখতে থাকলো আর নিজেদের মধ্যে গসিপ করতে থাকলো, তখন প্রত্যাশার মেজাজ বিগড়ে গেল, অপমানিত বোধ করলো। ছেলেটাকে এবার বেশ কয়েকবার থামতে বলে, না থামাতে আরও মেজাজ বিগড়ালো। ছেলেটার লিমিট ক্রস করছে। তখনই পূর্ণ গিয়ে দাঁড়ালো। রাগের চাপা বহিঃপ্রকাশ ঘটলো পূর্ণের উপরেই। আয়নার সামনে দাঁড়িয়ে বেসিনে হাত ঠেকে একটু ভর দিয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে প্রত্যাশার তখনই বিদ্যুৎ চমকের ন্যায় মনে পড়লো তূর্ণের কথা। এতদিন তো এলো না তার কাছে, তাই বলে তার এমন বিপদের দিনেও সে প্রত্যাশার থেকে লুকিয়ে বসে থাকবে? এমন দিনেও সে আসবে না? প্রত্যাশাকে বিপদের মধ্যে দেখেও সে লুকিয়ে বসে থাকবে? তার কি একটু মায়া হয় না প্রত্যাশার জন্য? তার প্রত্যাশার সাথে কেউ এমন করলে তার কি একটু রাগ লাগে না? তার কি একটু মনে পড়ে না প্রত্যাশার কথা? মনে পড়বে কি? সে তো প্রত্যাশাকে নিজের কেউ মনেই করে না, প্রত্যাশার কথা ভাবে না, প্রত্যাশাকে ভালোবাসে না, একটুও ভালোবাসে না। প্রত্যাশা তূর্ণের রেখে যাওয়া ওই শেষ চিঠি পড়ে যা বুঝেছিল সব ভুল, সব মিথ্যে। যদি সব সত্যি হতো, সে এতদিন প্রত্যাশাকে ছেড়ে থাকতে পারতো না। প্রত্যাশা যেমন মন পুড়ে পুরো তেমন মন পুড়তো, আর সে ছুটে আসতো প্রত্যাশার কাছে। কিন্তু তার মন পুড়েনি বলেই তো সে আর আসেনি। মন তো পুড়েছে শুধু প্রত্যাশার। প্রত্যাশার এখন আরও মন পুড়ল। তার এমন বিপদের দিনেও সে কেন এলো না, তাই ভেবেই আরও মন পুড়ল। এমন দিনেও সে কি প্রত্যাশাকে অবাক করে দিয়ে প্রত্যাশার জীবনে ফের ফিরে আসতে পারতো না? ঠিক যেমনভাবে মেয়ের দিন প্রত্যাশাকে অবাক করে দিয়ে হুট করে প্রত্যাশার জীবনে প্রবেশ করেছিল তার অর্ধাঙ্গ হয়ে, এমন দিনেও কি তার অমনভাবে ফিরে আসা যায় না? ভার্সিটিতে ওভাবে ছেলেগুলোকে মারার জন্য টিচার প্যানেল থেকে ডেকে পাঠিয়েছিল ছেলেটিকে। প্রত্যাশাকেও ডেকেছিল, কিন্তু তার যাওয়া লাগেনি। পূর্ণ যেতে চেয়েছিল, তবে ওই ছেলেটি বলল, এই বলে ছেলেটি নিজেই চলে গেল। যাওয়ার আগে নিজের নামটাও জানিয়ে গেল পূর্ণদের। ছেলেটির নাম রাজাউল নৌশাদ, আর সে ভার্সিটির কোনো স্টুডেন্ট নয়। পূর্ণরা শুধু এটুকুই জানে ওর ব্যাপারে, তার ব্যাপারে বেশি কিছু জানে না বলেই তার ব্যাপারে জানার জন্য কিউরিয়াসিটি আকাশ ছোঁয়া সবার। এর পেছনে সব থেকে বড় কারণ হলো শুধুমাত্র প্রত্যাশাকে টিজ করার জন্য ওই ছেলেগুলোকে এমনভাবে মারলো যে ওদের হাসপাতালে ভর্তি করাতে হলো। একটা অচেনা মেয়ের জন্য কেউ এমন করে? যদি ওই ছেলেগুলোর ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে কি হতো? পূর্ণরা সবাই টিচার্স রুমের পাশে রুমের দরজার সামনে চিন্তিত ভঙ্গিতে অপেক্ষা করছে টিচার্স রুম থেকে নৌশাদের বেরোনোর জন্য। পূর্ণ দরজায় এক পায়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে, ওর বিপরীত পাশে সাইফ আর তুহিন। প্রত্যাশা রুমের ভেতরে বেঞ্চিতে মাথা ঠেকিয়ে বসে আছে। ওর পাশে তাসনিয়া আর মুখোমুখি রিম বসে, ক্লাসরুম ফাঁকা। ওরা তিনজন ছাড়া আর কেউই নেই। প্রত্যাশা সেই যে মাথা ঠেকে বসেছিল আর মুখ তুলেনি। রিম আর তাসনিয়া কিছুক্ষণ ওর সাথে ওভাবেই কথা বলেছে। ওসব ঘটনা কী করে ঘটলো সেটাই শুনছিল। প্রত্যাশা মাথা যন্ত্রণা করছে বলে ওভাবেই বসে আছে। তারপর আর কেউই কোনো কথা বলেনি, সবাই চুপচাপ বসে আছে। ওরা সবাই অপেক্ষা করছিল নৌশাদের জন্য। নৌশাদ আসে পুরো 20 মিনিট পর। টিচার্স রুম থেকে বেরিয়েই
পূর্ণদের সাথে দেখা হয়। একটুখানি ঠোঁট এলিয়ে শুধায়, ও, তোমরা এখনো আমার জন্য ওয়েট করছো? না করে আর উপায় আছে, আপনার সাথে কিছু কথা ছিল। নৌশাদকে আগাগোড়া একবার দেখে নিয়ে শুধায় পূর্ণ। ছেলেটা এমন ভাব করছে যেন কিছুই হয়নি, সেজন্যই ওর ভ্রু কুচকে এলো। নৌশাদ আন্তরিক হেসে শুধালো, ওহ শিওর, যা বলার আছে বলো। আর তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? হ্যাঁ। পূর্ণর পাশ কাটিয়ে আলগুচ্ছে প্রত্যাশাকে দেখে শুধালো নৌশাদ। পূর্ণ ওর এই প্রশ্নের জবাব দিল না, সরাসরি শুধালো, আপনি কে? আমাদের পরিচয় তো হয়েছে, আমি রেজাউল নওশাদ, বলে গেলাম না? পরিচয় হওয়ার জন্য শুধু নামটা যথেষ্ট নয়। আর আপনাকে তো ভার্সিটির কেউ মনে হচ্ছে না। আফটার অল আমরা কেউই এর আগে আপনাকে ভার্সিটিতে দেখিনি। ও, দেখবে কিভাবে? আমি তো ভার্সিটির কোনো স্টুডেন্ট নই, আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি। আজ এখানে এসেছিলাম একটা দরকারে। আপনি বাইরের লোকে ওদের ওই ছেলেগুলোকে এভাবে মারলেন, যেখানে ওরা সকলেই ভার্সিটির স্টুডেন্ট ছিল। ওদেরকে ওভাবে মারলেন কেন? মানছি ওরা ভুল করেছে, তাই বলে এভাবে মারবেন? যদি ওদের ভালো মন্দ কিছু হয়ে যেত, আপনি তো বাজেভাবে ফেঁসে যেতেন। সাথে আমার বোনও বিষয়টার সাথে বাজেভাবে জড়িয়ে যেত, যেহেতু ঘটনার কেন্দ্রবিন্দু ওই। আপনি নিজের কথা ভাবুন বা না ভাবুন, আই ডোন্ট কেয়ার, বাট আপনার উচিত ছিল প্রত্যাশার কথা ভাবার। প্রত্যাশার দিকে আলগোছে তাকে বিড়বিড় করে আওড়ালো নৌশাদ। সবাই শুধু দেখলো তার ঠোঁট নড়ছে অল্প অল্প, কিন্তু শুনলো না সে কি বলছে। পূর্ণ ওকে ফের ডাকতে নৌশাদ বলল, ভেবেছি, ওর কথাও ভেবেছি। ইনফ্যাক্ট আমার কথা ভাবার আগে ওর কথা ভেবেছি আমি, আর ভেবেছি বলেই ওদের ওভাবে মেরেছি। ইউ নো হোয়াট, আজ ওরা কত বাজেভাবে টিস করলো ওকে। জানোয়ারগুলোকে দেখে মনে হচ্ছিল জাস্ট মেরেই ফেলি। এই টিস করছিল তো আমায়। ওদের মারার কথা হলে আমিই মারব। আপনি কেন মারতে যাবেন? আমাকে টিস করেছিল, আমি সেখানে ওদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। আপনি কেন আগ বাড়িয়ে ওদের অতটা মেরেছেন? আপনি জানেন আপনার এই বিষয়টি নিয়ে এতটা মারপিটের জন্য সবাই আমাদের নিয়ে গসিপ করছে। আপনার জন্য আমাকে নিয়ে মানুষের মাঝে কথা উঠছে, কেন বলতে পারবেন? বাট ইউ নো হোয়াট, তুমি ওদের ক্ষমা করলেও আমি ওদের ক্ষমা করতে পারিনি। আপনি ক্ষমা করার কে? ওরা কি আপনাকে টিস করেছে? আমাকে করিনি, কিন্তু আমার কলিজাটাকে টিস করেছে। ওরা আমার বোনকে টিস করেছে। ওদের জন্যই আমার বোনের একা একা কলেজে যাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমার বোন প্রতিনিয়ত ওদের কারণে ট্রমায় ভুগছে। আজ ওদেরকে এই যে কুত্তার মতো পেটালাম, অনলি ফর ইউ। আমার বোনের জন্য ওদের মেরেছি। আপনার বোনকেও ওরা টিস করেছিল? হ্যাঁ, সেসব অনেক কথা, আর আমিও বলতে চাচ্ছি না। তোমরা শুধু এতটুকু জেনে রাখো, আমি শুধু তোমার বোনের জন্য ওদের মারিনি, আমার বোনের অপমানের জন্য মেরেছি। আজ ওদের সাথে দেখা করতে এখানে এসেছিলাম, এসে দেখি ওরা তোমার বোনকে বিরক্ত করছে। মাথায় রাগ চড়েছিল, মেরে দিয়েছি। আর কথা বলতে পারল না নৌশাদ। সে হালকা মাথা নিচু করে প্রলম্বিত শ্বাস ফেলল। পূর্ণ অনুতাপ নিয়ে শুধালো, ও সরি, আমরা ভেবেছিলাম। ইটস ওকে। পূর্ণর দিকে তাকিয়ে হেসে শুধালো নৌশাদ। পরপর প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, আর এই যে ইউ, প্রত্যাশা রাইট? আমার সাথে তোমাকে জড়িয়ে যারা গসিপ করে তাদের শুদ্ধ ইংরেজিতে কি বলে জানো? দে আর কল্ড ব্রেনলেস। ওদের ব্রেন মাথায় নয়, পায়ে থাকে। আর যাদের ব্রেন পায়ে থাকে, বুঝতে পারছো তাদের কথার মূল্য ঠিক কতটা। এসব ব্রেনলেস মানুষের ভিত্তিহীন কথাবার্তায় কান না দেওয়াই তোমার জন্য শ্রেয়। সো টোটালি ইগনোর দেম। আর ওয়ান মোর থিং, যখন অন্যায়ের প্রতিবাদ করবে তখন পরিপূর্ণ সাহসের সাথে প্রতিবাদ করবে। মাঝপথে দুর্বল হলে চলবে না, তাহলে শত্রুপক্ষ সময় মতো তোমার সেই দুর্বলতারই ফায়দা উঠাবে। ইউ অলওয়েজ হ্যাভ টু বি স্ট্রং। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মি। প্রত্যাশাকে কথাগুলো বলে সে সবাইকে উদ্দেশ্য করে বলল, অ্যান্ড তোমাদের বলি, সব ঝামেলা আমি মিটিয়ে নিয়েছি। আশা করি তোমাদের আর কোনো কিছুই ফেস করতে হবে না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ওকে গাইজ, আই হ্যাভ টু গো নাও। বাই এভরিওয়ান, সি ইউ অ্যাগেন। সবার থেকে বিদায় নিয়ে নওশাদ চলে গেল। নওশাদ চলে যাওয়ার প্রায় সাথে সাথে প্রত্যাশাকে নিয়ে পূর্ণ চলে এলো। প্রত্যাশাকে নিবিড় চোখে আগাগোড়া পরখ করে চলেছেন আমিনা বেগম। প্রত্যাশা তার চাহনিতে অস্বস্তি বোধ করছে। এক হাত দিয়ে অন্য হাত দলছে ক্রমাগত। মাথাটা হালকা নিচু করে দাঁড়িয়ে আছে। আমিনা বেগম সোফায় বসে আছেন। রিনা বেগম রান্নাঘরে খাবার বাড়ছে, সেগুলো ডাইনিং টেবিলে এনে রাখছে কাজের মেয়ে মিনু। পুরো ডাইনিংয়ের একটা চেয়ারে বসে পানি পান করছে। তারা এইমাত্র ভার্সিটি থেকে বাসায় ফিরেছে। ড্রয়িং রুমে তখন দাদু আর মিনু ছাড়া আর কেউ ছিল না। দাদু তখন প্রত্যাশাকে সেই যে ডেকে নিজের সামনে দাঁড় করে রেখেছে, এখনও প্রত্যাশা ওভাবেই দাঁড়িয়ে আছে।
সে পানি খাচ্ছে আর চোখে ওদের দিকে তাকাচ্ছে। এই দাদু আর প্রত্যাশা কখন থেকে এভাবে রয়েছে, কেউ কিচ্ছু বলে না কেন? আজব পাবলিক। পূর্ণ পানিটুকু শেষ করে নিয়ে ওদের দিকে চেয়ার ঘুরিয়ে নিয়ে বসে দুবার তুড়ি বাজিয়ে বলে, ওই হ্যালো লেডিস, তোমরা কি করছো বললো তো? দুজনে সাইলেন্ট মোডে চলে গেলে কেন? কেউ কিছু বলো, না হয় করো, আমি একটু দেখি তোমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছো। আমিনা বেগম এবারে একটু নড়ে চড়ে বসলেন, চশমাটা আঙুল দিয়ে ঠেলে দিয়ে পূর্ণর দিকে তাকালেন। তুমি ভার্সিটি থেকে এসে গোসল করেছো? যাও গোসল করে এসো, এক্ষুনি খেতে দিচ্ছি। আমি সকালে গোসল করে ভার্সিটিতে গেছিলাম, এভাবেই খাবো। হাত মুখ ধোবে না? ওফ খামন দাদু, ড্রেসিং থেকে হাত ধুয়ে খাবো। তুমি আমার কথার উত্তর দাও, ওকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন? ওর সাথে আমার কথা আছে, তুমি যাও এখান থেকে, নয়তো কথার মাঝে কথা বলতে আসবে না। ওকে, কিছু বলবো না, বাট কিছু তো বলো, আমিও শুনি কি এমন বলবে যে এতক্ষণ ধরে চোখ দিয়ে ওকে আগাগোড়া স্ক্যান করলে। কোথায় গিয়েছিলে? এটা আবার কেমন প্রশ্ন? তুমি জানো না ও আমার সাথে গিয়েছিল? প্রত্যাশা কিছু বলার আগে শুধালো পূর্ণ। আমিনা বেগম ওর দিকে গভীর চোখে তাকিয়ে বললেন, আমি বললাম না চুপ থাকবে, হয় চুপ থাকবে, না হয় যাও এখান থেকে। কথার মাঝে কথা বলা আমার পছন্দ নয়। পূর্ণ ঝটপট ঠুটে আঙুল দিয়ে শুধালো, ওকে ওকে, চুপ থাকছি দাদি যান, তুমি তোমার কথাটা কন্টিনিউ করা। আমিনা বেগম দৃষ্টি ঘুরিয়ে নিয়ে প্রত্যাশাকে কঠিন কণ্ঠে শুধালেন, এসব কি জামা কাপড় পরেছো? মাথায় ওড়না নেই, সালোয়ার কামিজের ওপরে ছেলেদের পোশাক পরেছো কেন? প্রত্যাশা তড়িৎ নিজের গায়ের দিকে তাকালো। নৌসাদের জ্যাকেটটা এখনো তার গায়ে রয়ে গিয়েছে। সে আর চোখে একবার পূর্ণর দিকে তাকালো, ও তাকাতেই পূর্ণ আবারও মুখ খুলল। ওহো দাদু, এটা ছেলেদের জামা কাপড় নয়, এটা ওরই। তুমি জানো না এখন মেয়েরা সালোয়ার কামিজ বোরকার ওপর জ্যাকেট পরে? আর ওর না বাইকে বসতে গিয়ে টান লেগে পিনে আটকে ছিঁড়ে গেছে। ওকে জিজ্ঞাসা করেছি, ও বলুক। তুমি বলছো কেন? তুমি চুপ থাকো। এই যে তুমি, তোমাকে বারবার বলেছি না এইভাবে ঢ্যাং ঢ্যাং করতে করতে এখানে ওখানে যাবে না। আরও ভার্সিটির মতো জায়গায়, সেখানে ছেলেপুলের অভাব নেই, আর এইভাবে গিয়েছিলে কেন? এসব কী সব পরেছো? গায়ে ওড়না নেই, আবার কামিজের ওপর ছেলেদের জামা কাপড় পরেছো। মনে রেখো তুমি বাড়ির বউ, অবিবাহিত না যে। এইভাবে যখন ইচ্ছা যেখানে সেখানে চলে যাবে, যা ইচ্ছা পড়বে। আর পূর্ণ সম্পর্কে তোমার দেবরের সাথে এত হাসাহাসি ঘোরাঘুরি কিসের? বর বাড়ি নেই বলে এইভাবে যা ইচ্ছা করে বেড়াবে। ইচ্ছা মতো যা কিছু করে বেড়ালে তা তো হয় না। বাড়ির বউ হয়েছো, বাড়ির বউয়ের মতো থাকবে। এখনো সংসারের ঘানি না টেনে কলেজে পড়ছো, ইচ্ছা মতো উড়াউড়ি করছো বলে ভেবো না যে আসমান হাতে পেয়েছো। আসমান হাতে পেতে হবে কেন দাদু? আসমান কি হাতে পাওয়ার জিনিস? আরও ইচ্ছা মতো পূর্ণের সাথে ঘুরতে যায়নি, মায়ের অনুমতি নিয়ে গিয়েছিল। আর তুমি কি যেন বলছিলে, বর বাড়ি নেই বলে যা ইচ্ছে করে বেড়াচ্ছে। তোমার কথায় ভুল আছে দাদু। ওর পর বাড়ি নেই বলে তুমি ওকে যখন যা ইচ্ছে বলছো। ওর পর বাড়ি থাকলে ওর চলাফেরার লাগাম থাকতো না, লাগাম লাগতো তোমার মুখে। ওকে কিছু বলার আগে 10 বার ভাবতে হতো তোমার। তাছাড়া পূর্ণকে থুরি ওর দেবর ভাবে, আর পূর্ণ থুরি ওকে ভাবি ভাবে, তাই ওভাবে হাসাহাসি ঘোরাঘুরি করে। তুমি হয়তো জানো না ওদের মধ্যে দেবর ভাবি কম, ভাই বোন আর বন্ধুত্বের সম্পর্কটা বেশি। তাই এভাবে বলবে না প্লিজ। আমিনা বেগমের কথার পিঠে কাঠ কাঠ কণ্ঠে জবাব দিল ত্রিধা। সে এতক্ষণ সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদুর কথা শুনছিল। দাদুর কথা শেষ হতেই কথাগুলো বলতে বলতে তার সামনে এসে দাঁড়িয়েছে। ও দাদুর দিকে আরও খুব একটা প্রক্ষেপ করলো না। প্রত্যাশাকে প্রতিদিন ডিরেক্টলি ইনডিরেক্টলি কথা শোনানো তার কাছে একটা নিয়মিত রুটিনের মতো হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে অসহ্য রকমের বিরক্ত লাগে। এটা নিয়ে এত কথা শোনানো হয়, এই মানুষটিকে তাও স্বভাব গেল না। তরুণ বাড়ি থেকে কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হওয়ার জন্য ইনি প্রত্যাশাকেই দায়ী করেন। যদিও কেন দায়ী করেন এটা কেউ বুঝে পায় না। তার এই অযৌক্তিক দাবির পিছনে কিছু অযৌক্তিক কারণ দাঁড় করেন, যেগুলো শুনলে ত্রিধার গা জ্বলে যায়। ত্রিধা ওনাকে পাত্তা না দিয়ে প্রত্যাশাকে উদ্দেশ্য করে বলল, প্রত্যাশা, তুমি উপরে যাও, ফ্রেশ হয়ে এসো। আর তোমার ঘরে শুদ্ধকে বসিয়ে রেখে এসেছি,
ও নাকি তোমার থেকে গোসল দিবে, ওকে একটু গোসল করিয়ে এনো তো সোনা। এখান থেকে যাওয়ার ব্যবস্থা হওয়ায় প্রত্যাশা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। সে তাড়াতাড়ি আচ্ছা আপু, বলে সেখান থেকে চলে আসলো। সিঁড়ির কাছে সে আর চোখে একবার আমিনা বুড়ির দিকে তাকালো। এই বুড়িটা বোধ হয় তাকে আর শান্তি পেতে দিবে না। আর একটুর জন্য দমটা আটকে যাচ্ছিল। বুড়ির বড় নাতিটা বাড়ি ফিরলে আচ্ছা মতো বুড়ির নামে তার কাছে নালিশ করে দিবে। তখন বুড়ি বুঝবে ঠেলা। প্রত্যাশাকে কথা শোনানোর কি জ্বালা। বুড়ির বড় নাতির কথা মনে পড়তেই প্রত্যাশার মনে হলো কার কাছে কি নালিশ করবে সে। বুড়ির বড় নাতি তো আর একটা মিথ্যেবাদী মানুষেরা কারো বিচার করতে পারে। যাওয়ার আগে একদিন বলল প্রত্যাশা, দাদুর উপর এমন ম্যাজিক করব যে তোমাকে আর কখনোই কথাই শোনাবে না। অথচ সে এমন ম্যাজিক করে গেল যে সে চলে যাওয়ার পর থেকেই তার কথা শোনানোর মাত্রা আরও বেড়ে গেল। কি মিথ্যে কথাটাই না বলে গেল। অমন মিথ্যেবাদী লোকের কাছে সে আর কি বিচার দেবে। প্রত্যাশা নালিশ দিতে পারবে না ভেবে একটা হতাশার শ্বাস ফেলল। ক্লান্ত ভঙ্গিতে উপরের দিকে উঠতে লাগলো। ঘরে ঢুকেই শুদ্ধবাবুর দেখা পাওয়া গেল। সে খাটে বাবু হয়ে বসে ফোন ঘাঁটছে। শুদ্ধকে দেখেই থুতলিয়ে নিঃশব্দে হাসলো প্রত্যাশা। পা টিপে টিপে নিঃশব্দে শুদ্ধর পেছন দিক থেকে খাটে উঠে বসলো প্রত্যাশা। আলতু হাতের ছোঁয়ায় চেপে ধরলো শুদ্ধর চোখ। পাশ থেকে ওকে মেরে শুদ্ধর মুখের দিকে তাকালো। ছেলেটির ভ্রু কুঁচকে এসেছে। ছোট ছোট হাত দুটো ছুঁয়ে দিচ্ছে প্রত্যাশার হাত। প্রত্যাশা গলার স্বর মোটা করে বলল, বলো তো শুদ্ধ বাবু, আমি কে? সে একটু কি যেন ভাবলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি মামুনি। এবার চোখ সালো। প্রত্যাশা চোখ ছেড়ে ওকে কুলে তুলে নিল। গালের শব্দ করে একটা চুমু খেয়ে বলল, বাহ, আমাদের শুদ্ধ বাবু দেখি না দেখি আমায় চিনে ফেললো, বুঝলে কি করে? বালে বুঝলো না বাল, তুমি তো থুতু, আমায় থুতু বাবু থাকো। তাই তো, এটা তো মনে ছিল না। শুদ্ধ বাবুর এত সুন্দর অবজারভেশনের জন্য আর একটা পাপ্পি। প্রত্যাশা ওকে আর একটা চুমু খেতে গেল, তবে শুদ্ধ হাত দিয়ে আটকে দিল ওকে। পাপ্পি দিব না তো, ও লতা লাগে তো। এ বাবা, এ ছেলে বলে কি? মামুনি পাপ্পি দিলে আবার লজ্জা লাগে? শুদ্ধ মাথা নিচু করে ফেলল। পরপর প্রত্যাশার বুকে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে বলে, তুমি পতা মামুনি, তোমার সাথে আমার আলি। তুমি ঘুরতে গিয়েছিলে, আমায় নিয়ে যাওনি কেন? জড়িয়ে ধরে এ আবার কেমন আরি শুনি? থুত্তো, এভাবেই মামুনির সাথে আলি করে। ওর কথা শুনে এবারে শব্দ করে হেসে ফেলল প্রত্যাশা। তাই বুঝি? বলে শুদ্ধর মাথায় চুমু খেলো। এই ছেলেটা এত আদরে কেন? শুদ্ধ হলো ত্রিধার একমাত্র ছেলে, এবারের সবচেয়ে ছোট আর আদরের সদস্য। বয়স দিনের কোটায় হলেও কথাবার্তায় তা বোঝার উপায় নেই। বড়দের মতো বুঝতার টাইপের কথাবার্তা, কাজকামও তেমন। প্রত্যাশা তার কথা শুনে মাঝে মাঝে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। সাথে সে বুঝে পায় না তার হাসি খুশি ত্রিধা আপুর এমন একটা গম্ভীর ছেলে হলো কেমনে। পরক্ষণই মনে হয় সে কি তার বাবার ধাত পেয়েছে? সাদাব আলম নামের ওই লোকও কি এরকম গম্ভীর ছিল? তবে এই প্রশ্ন মনে রাখে প্রত্যাশা। কাউকে কখনোই এসব জিজ্ঞেস করে না। সাদাবের ব্যাপারে এ বাড়িতে কথা বলা মানা। তার কারণ ত্রিধা আপু। লোকটা খুনি হোক, দোষী হোক, মাদক ব্যবসায়ী হোক, আর যাই হোক না কেন, মানুষটা ত্রিধা আপুর স্বামী ছিল তো এক সময়। অবশ্য এখন তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তবু ত্রিধার খুব কাছাকাছি থেকে প্রত্যাশা টের পায় ত্রিধা আপু এখনও ওই মানুষটাকেই ভালোবাসে, সেটাও খুব করে। আপু নিজেকে যতটা শক্ত দেখানোর চেষ্টা করে বা সবাইকে যতটা বোঝানোর চেষ্টা করে সে সাদাবকে ছাড়া শুদ্ধকে নিয়েই ভালো আছে, আসলে ততটা ভালো আপু নেই। সে ভেতর থেকে ভাঙাচোরা একটা মানুষ। সে দুনিয়াকে দেখানোর চেষ্টা করে সে সাদাব আলমকে পুরোপুরি ভুলে গিয়েছে, কিন্তু তাকে ভুলে থাকা কি এতই সোজা? 3 বছর বয়সী শুদ্ধর গড়ন পুরোই তার বাবার মতো। যখন আরেকটু বড় হবে তখন হয়তো পুরোপুরি সাদাবের ফটোকপি হবে এই ছেলে। ছোট্ট সাদাব যে সব সময় ত্রিধার কাছে থাকবে শুদ্ধ রূপে। সেখানে শুদ্ধর বাবাকে কি ভুলে থাকা এতই সোজা? আর এই আদরের ছেলেটা আজ কেন তার বাবার আদর থেকে বঞ্চিত? যার হাত ধরে আজ এই দুনিয়াটাকে চেনার কথা ছিল, সেই দুনিয়ায় আজ বাবার থেকে কেন এই ছেলেটার এত দূরত্ব তৈরি করলো যে জন্মের পর বাবাকে
চোখের দেখাও দেখলো না। বাবা বলে যে দুনিয়ায় ওর কেউ আছে সেটাও কেন জানলো না, সেটা ভেবেই প্রত্যাশার বুক চিরে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। গোধূলির রক্তিমা আলোয় চারপাশ ছেয়ে গেছে। পশ্চিম আকাশে লাল মেঘের ছটা। পরন্ত বিকেল, সূর্য একেবারেই ডুবুডুবু ভাব। প্রত্যাশা ব্যালকনিতে টাঙানো দোলনায় বসে আছে। প্রত্যাশা এতক্ষণ মৈত্রীর সাথে কথা বলছিল। মৈত্রীর সাথে ফোনে কথা বলা শেষ হলে ওই ফোনের স্ক্রিনের দিকেই কিছুক্ষণ তাকিয়ে রইল প্রত্যাশা। অবশ্য শুধু ফোনের দিকে নয়, ফোনে থাকা তরুণের ছবির দিকে। তরুণা যাওয়ার আগে প্রত্যাশার হাতে নিজের ফোনটা তুলে দিয়ে গিয়েছিল, সাথে নিজের শত শত ছবি। শুধু কি ফোন আর ছবি দিয়ে গেল? দিয়ে গিয়েছে কত স্মৃতি, আর প্রত্যাশার হৃদয়ে বপন করে গিয়েছে এক টুকরো ভালোবাসার বীজ। সেই বীজটুকুতে প্রত্যাশা 3 বছরের অধিক সময় ধরে যত্ন করে লালন করেছে নিজের মনে। সেই বীজ থেকে আজ গাছ বেরিয়েছে, ডালপালা গজেছে প্রত্যাশার হৃদয় জুড়ে। এক তূর্ণময় ভালোবাসার ডালপালা। এগুলোকে বুকে রাখা যতটা সুখের, তার থেকে বেশি বেদনার। না কাউকে বলা যায় আর না সওয়া যায়। প্রত্যাশার হৃদয়ে ভালোবাসার বীজ বপন করে কোথায় হারালো সে? এ প্রত্যাশা, কোথায় তুমি? কখন থেকে ডাকছি, কি করছো? ত্রিধা ডাকে ফিরে তাকালো প্রত্যাশা। ত্রিধা ব্যস্ত ভঙ্গিতে ওর দিকে এগিয়ে আসছে, হাতে ফোন। সেটার স্ক্রিনের দিকে ক্ষণে ক্ষণে নজর বুলাতে বুলাতে আসছে। প্রত্যাশা ফোনটা বন্ধ করে নিজে উঠে এলো ত্রিধার নিকট। ও কিছু জিজ্ঞেস করার আগেই ত্রিধা ফোনটা এগিয়ে দিল প্রত্যাশার নিকট। বিচলিত কণ্ঠে শুধালো, এ প্রত্যাশা, এসব কি? এসব কখন হলো? ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল প্রত্যাশা। চোখজোড়া বড় বড় হয়ে এলো। কিছুক্ষণের জন্য সবকিছু বলার ভাষা হারালো। এসব কি? ওই ছেলেগুলো প্রত্যাশাকে বিরক্ত করেছিল, ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছিল। তবে নওশাদ হিরোর মতো এসে প্রত্যাশাকে পেছন থেকে ধরে নিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে রোমান্টিক সফট সং। তারপর নওশাদের জ্যাকেট খুলে প্রত্যাশাকে দেওয়া, ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটানো, প্রত্যাশার কাছে ছেলেগুলোর পা ধরে ক্ষমা চাওয়ানো, সব কিছুই ভিডিওতে সিনেম্যাটিকভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটা দেখে প্রত্যাশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বিহব্বল নজরে তাকালো ত্রিধার দিকে, রোবটের ন্যায় আওড়ালো, এসব কি আপু? এক্স্যাক্টলি, আমিও তো এটাই জিজ্ঞেস করছি, এসব কি? প্রত্যাশার বুকের মধ্যেও কাঁপছে। এসব কি? সে ধাপ করে খাটে বসে পড়ল। ত্রিধা ওর পাশে বসলো, কাঁধে হাত রেখে শুধালো, এসব কি প্রত্যাশা? পুনের ভার্সিটিতে গিয়ে এসব হয়েছে, বলনি তো আমায়? আমি তোমাকে বলতাম আপু, কিন্তু এসব কি আমি বুঝতে পারছি না। ঘটনাটিকে কেউ অন্যরকম অ্যাঙ্গেলে প্রেজেন্ট করেছে। তুমি এই ভিডিও তুমি কোথায় পেলে? আমার এক ফ্রেন্ড রীতা দিয়েছে। তোমার রীতাকে মনে আছে? ওই যে আগের বছর বসন্ত উৎসবের রেস্টুরেন্টে দেখা হয়েছিল, ওর ভাইও পূর্ণদের সাথে পড়ে। ওর ভাইয়ের ফোন থেকেই ভিডিও দেখেছো। ভাইকে দেখে চিনে ফেলেছে, তাই ভিডিওটা আমার কাছে পাঠালো। আপু তুমি প্লিজ পূর্ণ ভাইকে ডাকো। পূর্ণ ভাই হয়তো জানবে এসব কি করে হলো। আর আপু প্লিজ তুমি এই ভিডিও বাড়ির কাউকে দেখিও না, সবাই কি না কি ভাববে। আমি লজ্জায় মরে যাব, কাউকে মুখ দেখাতে পারবো না। ধুর বোকা, তুমি বলবে তাই। এসব আমি বাড়ির সবাইকে দেখাতে যাব কেন? মাথা খারাপ নাকি? ভিডিওটা একবার দেখতে আমি এটা তোমার কাছে নিয়ে এসেছি। তুমি প্লিজ পূর্ণ ভাইকে ডাকো আপু। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। ত্রিধা ফোন করলো পূর্ণকে। পূর্ণ আসার মধ্যেও ত্রিধা কি হয়েছিল জিজ্ঞেস করার সমস্তটাই সংক্ষেপে ব্রিফ করলো প্রত্যাশা। ত্রিধা সমস্তটা শুনে আটকে উঠল যেন। পূর্ণের সাথে প্রত্যাশার ভার্সিটিতে যেতে দেওয়াই উচিত হয়নি। ছেলেটা নিজেই বেপরোয়া, সেখানে সে প্রত্যাশার ঠিকঠাক খেয়াল রাখবে সেটা ভাবাই ভুল। এখন মনে যাচ্ছে পূর্ণকে গিয়ে 2 ঘা দিয়ে আসতে। তবে ভাগ্য ভালো নওশাদ নামের ছেলেটা ছিল, নয়তো কি যে হতো আজ। প্রত্যাশা, আজ নওশাদ নামের ছেলেটা যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? আর ওই পূর্ণ কথাটা মনে হচ্ছে ওকে আচ্ছা মতো খানিকটা পিটিয়ে আসি। এতটা ইরেসপন্সিবল কেউ কি করে হতে পারে? ছেলেটা বাঁচিয়েছে ঠিক, তবে এখন মনে হয় আমাকে ফাঁসিও দিয়েছে। আচ্ছা বেশি চাপ নিও না, পূর্ণকে আসতে দাও। ভিডিওর সোর্স থেকে ভিডিও ডিলিট করলেই হয়ে যাবে। প্রত্যাশা শান্ত হতে পারল না, ও সহ্য বোধ হলো। এ কি মুসিবতে পড়লো রে বাবা। প্রত্যাশা যখন বিয়ে হয়ে আনন্দ ভিলায় প্রথম প্রবেশ ঘটেছিল
তখন তার বয়স ছিল 14 কোটায়। আজ তার বয়স 18 কোটায়। প্রায় 4 বছরে নিজেকে তৈরি করেছিল আনান ভিলার পারফেক্ট বউ হিসেবে। তবে আজও সে পারফেক্ট হতে পেরেছে কিনা সেটা নিয়ে নিজেই সন্দেহ পোষণ করে প্রত্যাশা। এই বাড়ির কিছু মানুষ আজও তাকে বাঁকা চোখে দেখে, যেমন দাদু। দাদু যা মনে করে তা মুখে বলে, সেজন্য দাদুই সবার কাছে মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বাবা কাকাও যে তাকে খুব একটা পছন্দ করে না এটা খুব ভালো করেই বুঝতে পারে প্রত্যাশা। তারা আজ অবধি কখনো প্রত্যাশার সাথে সরাসরি কথা বলেনি, সরাসরি বোধহয় কখনো প্রত্যাশার দিকে তাকাননি। বাবার অপছন্দ হওয়ার কারণ যা দাদুর অপছন্দ হওয়ার কারণও তাই। কাকাও হয়তো তাকে সেই কারণেই অপছন্দ করেন। এর মধ্যে আরও একটা সূক্ষ্ম কারণ হয়তো আছে, সেটা হলো সুপ্তি আপু। নিজের মেয়েটাকে অত্যাধিক ভালোবাসে ছোট কাকা। তার সেই আদরের মেয়েটাই প্রত্যাশার জন্য তাদের থেকে 1000 মাইল দূরে সে দূর দেশ আমেরিকায়। 3 বছর আগেই সে বাড়ি ছেড়েছে, চলে গিয়েছে ভাইয়ের ওখানে আমেরিকায়। সে এখন তার বড় ভাইয়ের সাথেই আছে। আর এই শুধুমাত্র প্রত্যাশার মেয়েটার দূরে থাকা বোধহয় পছন্দ করেন না ছোট কাকা। প্রত্যাশা সবসময় চেষ্টা করে সবার মন জুগিয়ে চলার। সে সবসময় দরকারের খেয়াল রাখে সবার, কার কখন কি লাগবে না লাগবে সেসবও সে জানে। আর সবার দরকারে সে জিনিসটা সবার আগে সেই হাতের কাছে এনে দেয়। গ্রামে তার চাচিদের মুখে শুনেছিল মেয়েদের শ্বশুর ঘরের মেয়েদের কাজটা নাকি সব। তাই প্রত্যাশা খুব মনোযোগ দিয়ে বাড়ির কাজ কামও সব শিখেছে। তার মধ্যে অন্যতম হলো রান্না। সে রাত্রে ভীষণ ভালোবাসে। যে মেয়েটা জীবনে প্রথম রান্না হিসেবে ইলিশ পাতুরি রান্না শিখতে পেরে সীমাহীন আনন্দে আপ্লুত হয়েছিল, সে আজ পাকা রাঁধুনি। যে মেয়েটা একসময়ে সামান্য প্লেটে খাবার বাড়তে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলতো, সে আজ খাবার পরিবেশনে দারুণ পটু। যে মেয়েটা শাড়ি পরতে গিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদতো, শাড়ি নিয়ে দৌড়াতো ননদের ঘরে, সে আজ শাড়ি পরায় উস্তাদ। যে মেয়েটা কথায় কথায় ঠোঁট ফুলাতো, সে আজ অনেক কিছুই বোঝে, আবার অনেক কিছুই তার বোঝার ঊর্ধ্বে। তার বোঝার ঊর্ধ্বে যে জিনিসটা সেটা হলো তূর্ণ। হ্যাঁ, সে বোঝে না তূর্ণকে। সে বোঝে না কি এমন কাজ ছিল যে এভাবে একেবারে এতদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যেতে হবে। তূর্ণ যখন চলে গেল তখন কাউকেই কিছু বলে গেল না। কেউ কিছু জানে না তার ব্যাপারে, কাউকে কিছু বলে যায়নি। এমনকি শাহরিয়ার ভাইয়া, যে কিনা তূর্ণের বেস্ট ফ্রেন্ড ছিল, একই সাথে পড়াশোনা কাজ করে এসেছে একসাথে, সেই শাহরিয়ার ভাইয়া পর্যন্ত জানে না সে কোথায় গিয়েছে। যদি কোনো কাজ থেকে থাকে তবে কি কাউকে বলে যাওয়া যেত না? সে কি একবারও বাড়ির কথা চিন্তা করেনি যে তার এভাবে বাড়ি থেকে হুট করে চলে যাওয়ায় কি অবস্থা হয়েছিল বাড়িটার? তূর্ণ চলে যাওয়ার পর একটা হাসি খুশি পরিবার এক লহমায় যেন পুরোপুরি ভেঙে চুরে বিধ্বস্ত হয়ে গেল। তূর্ণের এভাবে হুট করে নিরুদ্দেশ হওয়া, তূর্ণের এনএসআইয়ের একজন অফিসার হওয়ার বিষয়টা জানতে পারা, সাদাবের কর্মকাণ্ড, ওর জেলে যাওয়া, অন্তঃসত্ত্বা ত্রিধার অসুস্থতা, সব মিলিয়ে বাড়ির প্রতিটা মানুষ মানসিকভাবেই ভীষণ বিধ্বস্ত। বিশেষ করে মা। অতিরিক্ত চিন্তায় ঠিক সে সময় মায়ের ব্রেন স্ট্রোক হয়, সাময়িক প্যারালাইজড হয়ে যায়। 3 মাসের জন্য পুরোপুরি বিছানার শয্যা গ্রহণ করে সে। মিনি স্ট্রোক ছিল বলে আর সময় মতো সুষ্ঠু চিকিৎসা হয়েছিল। এখন অবশ্য আল্লাহর কৃপায় সুস্থ স্বাভাবিক আছেন তিনি। সব মিলিয়ে বাড়ির আবহাওয়া গরম তখন। এদিকে তূর্ণেরও কোনো খোঁজ পাওয়া যায় না। এনএসআইয়ের হেড ডিপার্টমেন্টেও খোঁজ নেওয়া হয়েছিল, তবে তারা ঠিকঠাক কিচ্ছু বলে না। পরে প্রায় মাস 1.5 পরে এনএসআইয়ের হেড ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি আসলো। চিঠিটা ছিল তূর্ণের মেসেজ। 3 লাইনের একটা ছোট্ট চিঠি। সে একটা সিক্রেট মিশনে গিয়েছে। সেখানে গিয়ে কারণবশত মোবাইল সিম সব পাল্টে ফেলতে হয়েছে। সে কোথায় আছে, কেন আছে, সেসব সে জানাতে পারবে না। তবে কেউ যেন তার জন্য চিন্তা না করে। সে তার মিশন কমপ্লিট করে ফিরে আসবে। এমন একটা চিঠি পাওয়ার পর সাময়িক কিছুটা নিশ্চিন্ত হওয়া গেলেও সময়ের সাথে সাথে সে চিন্তা আবারও সবার মাথায় এসে জেঁকে বসে। সে চিঠি আসার পর না কোনো চিঠি, ফোন, মেসেজ, খবর কিচ্ছু পাওয়া গেল না। স্বাভাবিকভাবেই চিন্তা হওয়ারই কথা। অবশ্য তরুণ যেখানে কাজ করতো সেখানে বাবা কাকা 2-1 গিয়েছিল। তারা জানিয়েছিল সে ভালো আছে এবং খুব শীঘ্রই সে মিশন কমপ্লিট করে চলে আসবে। সেই খুব শীঘ্রই সময়টা আজ দিন পেরিয়ে 4 বছরের কোটায় পড়তে গেল। তবে সেই খুব শীঘ্রই সময়টা
আজও আসলো না। সকালের নব উষা উঠেছে, সূর্য অল্প বিস্তর রোদ দিতে শুরু করেছে, তবে এখনো বাড়ির পেছনে পাখিগুলো তুমুল স্বরে ডাকাডাকি করেছে। গত 4 বছর ধরে প্রত্যাশা এটা দেখে আসছে যে সকালে প্রায় 8টা অবধি এরা তুমুল স্বরে ডাকাডাকি করবে, সারাদিন চুপ থাকবে, আবার বিকাল 5টা থেকে শুরু হবে এদের এই ডাকাডাকি। মাঝে মাঝে এদের মধ্যে বাঁধে তুমুল ঝগড়া, আবার ডানা মিলিয়ে চারিপাশে উড়াউড়ি দেখে মনে হয় ভীষণ খেলায় মেতেছে এরা। প্রত্যাশা এদের ঝগড়া খেলা সব কিছুই দারুণ উপভোগ করে। তবে আজ একটা নতুন জিনিস দেখলো সে। 2 শালিক একই ডালে বসে আছে, দুজন অনেকক্ষণ ধরে কিচিরমিচির করছে। এই শালিক দম্পতির মধ্যে যে ঝগড়া বেঁধেছে সেটা অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলো প্রত্যাশা। ওদের পাশে ওদের তৈরি করা খড়কুটোর ছোট্ট বাসাটা, তাতে ছোট্ট ছোট্ট একজোড়া বাচ্চা, ওরাও কিচিরমিচির করছে। মা বাবাকে হয়তো ঝগড়া থামাতে বলছে। ওখান থেকে অল্পক্ষণের মধ্যে ছোট মতো শালিকটা উড়ে গেল, প্রায় সাথে সাথেই অন্য শালিক পাখিটা উড়ে গেল। বাচ্চা দুটো মা বাবার উড়ে যাওয়ার পর অল্প বিস্তর ওরা উড়ির চেষ্টা করলো, তবে এখনও ডানা ফুটেনি বোধ হয়, ওরা উঠতে পারলো না। বাসায় বসে কিচিরমিচির করতে থাকলো। প্রত্যাশা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের শিশু গাছে ঘুরতে থাকা সে দৃশ্য দেখলো নিবিড় চাহনিতে। ওর চোখে মুখে দারুণ কৌতূহল। সকালে সূর্যের আলো গায়ে মাখতে ছাদে এসেছিল। ছাদে এসে এই ঘটনা তার নজর কাড়ল। ছাদের রেলিংয়ে হাত দিয়ে এখন ওই গাছটার দিকে তাকিয়ে আছে সে। মৃদুমন্দ বাতাস বইছে, আলগোছে খোপা থেকে বেরিয়ে যাওয়া চুলগুলো উড়াউড়ি করছে। মনে হয় মা পাখিটা অভিমান করে চলে গিয়েছে আর বাবা পাখিটা ওর রাগ ভাঙাতে গিয়েছে। একটু পরে দুজনেই হয়তো বাসায় ফিরে আসবে, দুজনেই ঝগড়া মিটিয়ে ছানা দুটিকে আদর করে দেবে। ওদের সব কিছু কি সুন্দর, ওদেরও একটা সংসার আছে, ছোট্ট ছোট্ট দুটো ছানা আছে, ঝগড়া অভিমান ভালোবাসা সব কিছুই আছে। প্রত্যাশা ওই দৃশ্য দেখতেই আজ আবারও পুরনো কথাগুলো উকি দিল মনে। তরুণের কথা মনে পড়ল, তরুণের চলে যাওয়ার কথা মনে পড়ল, সাথে তখনকার ওই ভেঙে যাওয়া সংসারটার কথা মনে পড়ল। মনে হলো আচ্ছা, তার কেন একটা সংসার নেই? তার সংসার নেই নাকি আছে? এটা তার শ্বশুর বাড়ি, বলতে গেলে শ্বশুর বাড়িতেই সে মানুষ হয়েছে। এই বাড়ির প্রতিটা মানুষ তার আপন, মনের খুব কাছের। তাদের ঘিরে প্রত্যাশার একটা সংসার আছে, কিন্তু যে মানুষটার জন্য সে সংসারে আছে তার সাথে তো প্রত্যাশার এখনও একটা সংসার হলো না। প্রত্যাশা তো এখন খুব করে চায় তার একটা সংসার হোক, ঠিক ওই জোড়া শালিকের মতো। ওদের সংসারে রাগ ঝগড়া প্রেম ভালোবাসা অভিমান সবই থাকবে। তারা একে অপরের খেয়াল রাখবে, একে অপরের সুখ দুঃখের ভাগিদার হবে, আর একে অপরকে খুব ভালোবাসবে। ওই জোড়া শালিকের যেমন করে এক জোড়া ছানা রয়েছে, তাদের সংসারেও তাদের ভালোবাসার প্রতীক হিসেবে না হয় একটা দুটো ছানাপোনা থাকলো। পূর্ণ প্রত্যাশা তাদের খুব খেয়াল, তাদের যত্ন করবে, তাদের খুব আদরে বড় করবে। পূর্ণ প্রত্যাশার হাত ধরে তারা জীবনকে চিনতে শুরু করবে। এসব কিছু ভেবে প্রত্যাশার অন্তরে একটা মিশ্র অনুভূতির তৈরি হয়। একদিকে ভালো লাগা লজ্জা, আর অন্যদিকে খারাপ লাগা আর অনিশ্চয়তায় তৈরি হয় এই মিশ্র অনুভূতির। মনে মনে একরকম ভাবনা আজকাল প্রায় ভাবে প্রত্যাশা। তার এরকম একটা সংসারের চিন্তা করতেই ভালো লাগে, বাচ্চা কাচ্চার কথা ভাবলেই আবার লজ্জা লাগে। তবে এসবের থেকে তখন বেশি কাজ করে খারাপ লাগার অনুভূতিটা। ঠিক তখনই হানা দেয় অনিশ্চয়তা। তার এরকম একটা ছোট্ট সংসার আদৌ হবে তো? ওফ আল্লাহ, প্রত্যাশা তুই এখানে? আমি তোকে সেই কখন থেকে খুঁজছি, তোকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেলাম, আর তুই এখানে গাপটি মেরে বসে আছিস। পূর্ণ প্রত্যাশার পাশে সে দাঁড়িয়ে হাঁটাতে হাত থেকে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলে। প্রত্যাশার চোখে জমা জলটুকু পূর্ণের অগোচরে মুছে নেয় তড়িৎ। পূর্ণ জোরে জোরে শ্বাস টেনে শুধায়, হ্যাঁ, সাত সকালবেলায় ছাদের মাথায় কি করছিস? আর তোর ফোন কোথায়? ফোন তো ঘরে, কেন কি হয়েছে? হয়েছে তোমার মাথা, তোকে খুঁজে না পেয়ে ফোন দিচ্ছিলাম, তবে এখন তো দেখি তুই বাংলাদেশ আর তোর ফোন আমেরিকা। কি ব্যাপার, সকাল সকাল আমার খোঁজ কেন, কি হয়েছে? আচ্ছা, আমার কথা মন দিয়ে শোন, দুটো কথা।
প্রথম কথাটা কাউকে বলবি না, আর দ্বিতীয়টা কোনো কথা না দেখার জিনিস। তোকে দেখাবো। এখন প্রথম কথাটা শোন। শুনছি তো, বলে ফেল। তোর ওই ইগোইস্টিক রাগী সুন্দরী বিটকেল বান্ধবী রায়দা আহমেদ রেখাকে আমি পটিয়ে ফেলেছি। তোর ওই ইগোইস্টিক বান্ধবীর ইগো মহাকাশে ফু করে উড়িয়ে দিয়ে আমি আজ থেকে ওর সাথে অফিসিয়ালি প্রেম শুরু করছি। ও এখন আমার প্রেমে পুঁটি মাছের মতো হাবুডুবু খাচ্ছে। ভীষণ ভাবের সহিত বুকে গুজে রেলিংয়ে ঠ্যাস দিয়ে কথাগুলো বলল পূর্ণ। প্রত্যাশা ভ্রু কুচকে ফেলল, মাছেই তাড়ানোর মতো করে বলল, হ্যাঁ, তুমি গুল মারছো? লাইক সিরিয়াসলি? রেখার মতো মেয়ে কিনা তোমার মতো মেয়ে তোমার মতো ছেলের প্রেমে পড়বে? এই রেখার মতো তো বুঝলাম, কিন্তু আমার মতো ছেলে বলতে কি বোঝাতে চাইছিস? কি আবার, এই যে তুমি একটা 1 নম্বরের প্লে বয়, সেই ক্লাস 7 থেকে নাকি প্রেম করছো শুনছি। এই অবধি একটাও গার্লফ্রেন্ড টিকেছে তোমার? আর কয়টা প্রেম করেছো তার হিসেব আছে? পূর্ণ এত কাঁচা কাজ করে না মনু, হিসাব থাকবে না আবার? সবগুলোর নামও মনে আছে। ওই তো মারিয়া, সাবিহা, সাদিয়া, মিলি, সিথি, রুমি, সুমাইয়া, জেরিন। এই থামো থামো, তোমার গার্লফ্রেন্ডের নাম আমি শুনতে চেয়েছি। আর তোমার না এখন একটা প্রেজেন্ট গার্লফ্রেন্ড আছে, তাহলে আবার রেখার পিছে লাগলে কেন? ওটার সাথে ব্রেকআপ করে নিয়েছি মনু। এখন আমার অন অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড হলো রেখা। তুমি সত্যিই রেখার সাথে প্রেম করছো পূর্ণ ভাই? ইয়েস মাই ডিয়ার। তুমি কি ওর ব্যাপারে সিরিয়াস? সিরিয়াস না হলে প্লিজ ওর সাথে সম্পর্কে জড়িও না। তুমি জানো না ও কতটা সেনসিটিভ এসব ব্যাপারে। একবার ক্লাস 10-এ থাকতে একটা প্রেম করেছিল। ছেলেটা ওকে বাজেভাবে চিট করেছিল। একসাথে 2-3টে মেয়ের সাথে প্রেম করতো ওই ছেলে। রেখা সেটা সহ্য করতে পারেনি। অ্যাসেম্বলিতে শপথ বাক্য পাঠের মাঝেই রেখা একটা আধলা ইট তুলে ছুটে গিয়ে ওই ছেলের মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপর কি একটা বাজে সিচুয়েশন যে ক্রিয়েট হয়েছিল। তখন থেকে রেখা প্রতিজ্ঞা করেছিল আর জীবনে প্রেম করবে না। তোমার প্রপোজাল সে অ্যাকসেপ্ট করলো কিভাবে? তাও তুমি কেমন ছেলে সেটা জানার পরেও। এমন একটা ভাব করছিস যেন আমি কি না কি করে ফেলছি একটু বেশি প্রেম করে। শোন ভাবিজান, আজ অব্দি একটা বাইরের মেয়ের হাত ধরিনি, শুধু মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টায় একটু ফাতরামি করছি। তাই তুই তোর ওই বিটকেল বান্ধবীর চিন্তা করিস না। আর তুই যা গল্প বললি কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুই বরং আমার চিন্তা কর, না জানি কখন আমার মাথা ফাটিয়ে বসে। পূর্ণকে বেশ চিন্তিত দেখালো, মুখে গুফদারির জঙ্গল রেখেছে। কতদিন কাটেনি কে জানে, চাপা দাড়িতেই গাল ভর্তি। সেই দাড়িতেই হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা তোর প্রত্যাশা, রেখাকে আমায় বিয়ে করতে হলো, কিন্তু ওই মেয়ে যা বেটে, লোকে আমার বাচ্চা ভেবে বসবে না তো? ও বেটে না, তুমি তোমার ভাইয়ের মতো বেশি লম্বা, লম্বুর গোষ্ঠী সব। আর আমার বান্ধবীকে নিয়ে যদি এত সমস্যাই হয়, তাহলে ওর সাথে প্রেম করছো কেন? এই বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? খুল বেবি খুল, এসব কথা পরে হবে। তোকে তো এখন আসল কথাটাই বলা হলো না। কি আসল কথা? আচ্ছা চল, তুই নিজেই দেখে নিবি। চল চল, দৌড়তে। কথাটুকু বলে পূর্ণ প্রত্যাশার হাত টেনে দৌড় লাগালো। প্রত্যাশা আতঙ্কিত গলায় বলতে লাগলো, পূর্ণ ভাই, এভাবে দৌড়িও না, প্লিজ থামো। তুমি দৌড়াও, আমি দৌড়াবো না, আমাকে ছাড়ো। কে কার কথা শুনে পূর্ণ প্রত্যাশার হাত টেনে দৌড় দেয়। দোতলার করিডোরে এসে দাঁড়িয়ে নিচে ড্রয়িং রুমের দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল প্রত্যাশা। সে চোখ বড় বড় করে নিচের দিকে তাকিয়ে থাকে ক্ষণিক, আবার প্রশ্ন মিশ্রিত চাহনিতে তাকায় পূর্ণের দিকে। বিস্ময় নিয়ে শুধায়, এই পোলা আমাদের বাড়িতে কি করছে পূর্ণ ভাই? আরে আমিও তো সেটাই বুঝতে পারছি না। আমি এখনো নিচে যাইনি, তাই বুঝতে পারছি না। ওরে দেখতেই তোকে ডাক দিয়েছিলাম। ধরো, আমাকে ডেকে তুমি কচু করেছো। তুমি আগে নিচে গিয়ে জেনে এসো তো, এই পোলা আমাদের বাড়িতে কি করে। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি গেলাম আর এলাম। পূর্ণ দৌড়ে নিচে চলে গেল। প্রত্যাশা আবারও রেলিংয়ে হাত ঠেকে নিচে উঁকি মারল। এই নৌশাদ তাদের বাড়িতে কেন? আর বাবা কাকার সাথে বসেই বা কি কথা বলছে এত? সেটা ভেবেই ভ্রু কুচকে এলো তার। তারা তো এই নৌশাদের কথা এই কদিনে ভুলেই বসেছিল। সেদিন সে ভিডিও কাণ্ডের পর নৌশাদের সাথে আরও একবার সাক্ষাৎ হয়েছিল তাদের।
সেই তাদের ভিডিওর সোর্স খুঁজে ভিডিও ডিলিট করতে সাহায্য করেছিল। তারপর আর তাদের দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। তবে আজ আবার কেন এলো? আবার কি কোনো সমস্যা হলো? যদি সমস্যাও হয় তাহলে তো তাদের কাছে ফোন করবে। সেদিন যোগাযোগের জন্য পূর্ণর সাথে তার নাম্বার আদান প্রদানও হয়েছিল, বাড়ির ঠিকানা নয়। তাহলে বাড়ির ঠিকানাটা কিভাবে পেল? আর বাবা কাকার সাথে বা তার কি? প্রত্যাশা এসব ভাবতে ভাবতেই নিচের দিকে তাকিয়ে থাকলো। পূর্ণ যেতেই ওর সাথে নওশাদকে কথা বলতে দেখলো। কি কথা হচ্ছিল ওদের মধ্যে দূর থেকে শুনতে পেল না প্রত্যাশা। কথাগুলো শোনার জন্য পূর্ণ আসার অপেক্ষা করলো। তবে ওদের কথা বলার একটা পর্যায়ে গিয়ে অপ্রস্তুত হয়ে পড়ল প্রত্যাশা। অপ্রস্তুত হলো কারণ তখন নওশাদ সহ ড্রয়িং রুমে অবস্থিত সকলে একযোগে চেয়েছিল তার দিকে। হঠাৎ একসাথে সবাই এভাবে কেন তার দিকে তাকালো সেটা চিন্তা করে ভরকালো সে। পূর্ণের ভার্সিটিতে গিয়ে কয়েকটা ছেলে তোমার সাথে অসভ্যতামি করছে, সেটা তুমি আগে বলনি কেন? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন আফাত সাহেব। প্রত্যাশা মাথা নিচু করে দাঁড়িয়ে। শ্বশুরের দিকে সে কোনোদিনই চোখ তুলে তাকায় না। তার উপর সে কথা লুকিয়ে শ্বশুর যখন সে কথা জানতে পেরে কেন লুকিয়েছে সেটা জিজ্ঞেস করে, সে সময়টায় চোখ তুলে দাঁড়ানোর সাহস অন্তত প্রত্যাশার নেই। সে তো পূর্ণের কথাতেই ভার্সিটির ব্যাপারটা বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে গিয়েছিল। এমনকি ত্রিধা আপুর সাথেও বলেনি প্রথমে। পূর্ণের কথা লুকাতে বলার পিছনে অবশ্য কারণ ছিল। প্রত্যাশাকে বেশ কিছু রেস্ট্রিকশনের মধ্য দিয়ে চলতে হয়। তুফরা বেগম সর্বদা তার নিরাপত্তার খেয়াল রাখার জন্য এসব রেস্ট্রিকশন তার জন্য তৈরি করেছেন। সে সর্বদা কলেজ যাওয়া আসা করে বাড়ির গাড়িতে। সাথে তার কোথাও যাওয়ার প্রয়োজন হলে তাকে একা কোথাও ছাড়েন না তারা। তবে সেদিন পূর্ণ দায়িত্ব নিয়ে মাকে বলে এসেছিল প্রত্যাশার খেয়াল রাখবে। সেখানে গিয়ে যদি মা জানতে পারে ভার্সিটিতে গিয়ে এত বড় একটা ঘটনা প্রত্যাশার সাথে ঘটে গিয়েছে, তাহলে পূর্ণের আর রক্ষে থাকবে না। উল্টে পূর্ণের উপরেও একটা রেস্ট্রিকশন জারি হবে। সেজন্য সে প্রত্যাশাকে এসব কথা বাড়িতে বলতে নিষেধ করেছিল। তবে আজ সে কথাটাই নওশাদ সবার সামনে এসে ঢোল পিটিয়ে বলে দিয়েছে। তখন সবাই মিলে একসাথে প্রত্যাশার দিকে তাকানোতে প্রত্যাশা ভরকে গিয়েছিল বটে। তার ঠিক পরপরই তাকে নিচে ডাকা হয়। নিচে এসে সে আসল ঘটনা বুঝতে পারে। নওশাদ তার সাথে ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনাটা বলেছে, তাই সবাই তার দিকেই এমন ভাবে চেয়েছিল। তবে ঠিক কী বলেছে সে সেটা জানা নেই প্রত্যাশার, কারণ সে নিচে এসে দাঁড়াতেই বাবা উক্ত প্রশ্নটি করেছে। প্রত্যাশা সেভাবেই মাথা নিচু করে রেখে আর চোখে একবার পূর্ণের দিকে তাকায়। পূর্ণ দাঁত দিয়ে নখ কাটছে। সেও প্রত্যাশার দিকে তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই পূর্ণ চোখের ইশারায় যে কোনো কিছু একটা বলতে বলে প্রত্যাশাকে। প্রত্যাশা চোখ সরিয়ে নেয়। সে তো নিজেই বুঝতে পারছে না কি বলবে। কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? পূর্ণের সাথে ভার্সিটিতে গিয়ে কয়েকটা ছেলে তোমাকে বিরক্ত করেছিল, এই কথাটা তুমি বাড়িতে বলনি কেন? আমি বলেছি না, বাইরে গিয়ে যদি কোনো সমস্যা হয় তুমি সবার আগে আমাকে বলবে। আর কাউকে না বলো, আমাকে বলতে পারতে। তবুও আমার থেকেও কথা লুকিয়েছো কেন? অন্যের মুখ থেকে এসব কথা শুনতে হচ্ছে কেন? কিছুটা রাগী স্বরে জিজ্ঞেস করেন তুফরা বেগম। প্রত্যাশা মায়ের দিকে তাকায়, মুখ কাচুমাচু করে বলে, আপুকে বলেছিলাম না, আপনাকে বলেনি আপনি যদি এসব নিয়ে চিন্তা করেন? আমি চিন্তা করব কিনা সেটা নিয়ে তোমায় ভাবতে বলেছিলাম? আমি শুধু বলেছিলাম তোমাকে বাইরে যা ঘটবে সেটা আমাকে বলতে। সরি মা। ছেলেগুলো যখন তোমার সাথে অসভ্যতামি করেছিল, পূর্ণ কোথায় ছিল? প্রশ্নটা করেই তিনি পূর্ণের দিকে তাকালেন। পূর্ণ মায়ের তাকানোতে কিছুটা ভরকালো। গাল থেকে হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হড়বড় করে বলল, তুমি আবার আমার কিছু বলো না মা। সে সময় ঝামেলা বেঁধেছিল ক্যাম্পাসে, আমরা সেদিকে গিয়েছিলাম। প্রত্যাশা আমার বান্ধবীদের সাথে ছিল, তবে ওদের মধ্যে একজন ওয়াশরুমে গিয়েছিল, আরেকজন নেটওয়ার্ক পাচ্ছিল না বলে ফোনে কথা বলতে বাইরে গিয়েছিল। ঠিক সে সময় বোধহয় একটা মেয়ের সাথে মাথায় আঘাত লাগে। প্রত্যাশা তাকে দেখতে ভিড়ের মাঝে ঢুকে পড়েছিল। ভিড়ের মধ্যে ওই ছেলেগুলো ওর গায়ে হাত দিয়েছিল। একটু গায়ে হাত দিয়েছিল? কুল তেমন কিছু না। আর আগেই নৌশাদ ভাইয়া সেখানে গিয়ে ওদের আচ্ছা মতো তোলাই দিয়েছে। কি ভাইয়া, মাকে বলুন না। হ্যাঁ ম্যাম, আমি বিষয়টা হ্যান্ডেল করে নিয়েছিলাম। আপনি অযথা বেশি চিন্তা করবেন না প্লিজ, বিষয়টা ততটা গুরুতর নয়।
আমার বাড়ির বউয়ের গায়ে কোনো পরপুরুষ হাত দিয়েছে, এই বিষয়টি গুরুতর। তুমি ওদের নামে থানায় একটা জিডি করে রাখো। জিডি না করো, অন্তত আপনার আর বন্ধু ওই ওসি আজম ভাইকে বলে রাখো ছেলেগুলো প্রত্যাশার জন্য মার খেয়েছে। পরে যদি এসবের শোধ তোলার জন্য আবার প্রত্যাশার কোনো ক্ষতি করে বসে, ওসব গুন্ডা মাস্তান ছেলেরা ভালো হয় না। আপনি আমার কথা বুঝতে পারছেন? কথাগুলো তিনি আফত সাহেবকে বলেন। উনি স্ত্রীকে শান্ত করে বলেন, ঠিক আছে, তুমি শান্ত হও, যা করার দরকার হয় আমি করব। আপনার কিছু করার দরকার পড়বে না স্যার। আমি অলরেডি ওদের নামে থানায় জিডি করেছি। ওরা আমার বোনকে বেশ কয়েকদিন ধরে টিস করে আসছিল। আমি বিষয়টা জানতে পেরেই ওদের খোঁজে বেরিয়েছিলাম। সেদিন ওদের মারধর করার পর থানায় জিডিও করেছিলাম। তাই আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপাতত সেখানেই মা শান্ত হয়েছিল। প্রত্যাশাকে উপরে পাঠিয়ে দিয়েছিল। প্রত্যাশা উপরে এসেও পূর্ণকে ফোনে মেসেজ দিয়ে ডেকে নেয়। পূর্ণ আসতে এসে হাড়বড় করে শুধায়, এই পোলা আমাদের বাড়িতে কি করছে পূর্ণ ভাই? আর তুমি যাওয়ার পর ও কি বলেছিল? আরে ও নাকি বাবার নতুন অ্যাসিস্ট্যান্ট, এসব ফাইলপত্রে নাকি বাবার সাইন লাগবে, তাই সকাল সকাল এসেছে আমাদের বাড়ি। তবে ও জানে না এটা তার স্যারের বাড়ি। ও তো আর জানে না এটা আমাদের বাড়ি। তাই আমাকে দেখতে একটু চমকে জিজ্ঞেস করলো যে আমি এখানে কি করছি। আমি বললাম এটা আমাদের বাড়ি। তারপর তোর কথা কীভাবে জিজ্ঞেস করলো জানিস? কিভাবে? বলল, আগের দিন তোমার যে বোনটাকে ওই ছেলেগুলো বিরক্ত করেছিল সেও কি এখানেই থাকে? ব্যাস, তারপর বাবা খুঁচিয়ে খুঁচিয়ে সব জিজ্ঞেস করে নিলেন। তাই তখন সবাই তোর দিকে তাকিয়েছিল। কেন? ও কি আমার নাম জানে না যে ওভাবে জিজ্ঞেস করতে হবে? ও মনে হয় কথাগুলো বাবার কানে তোলার জন্যই ওভাবে বলেছি। বুঝিস না, বাবা থেকে এক্সট্রা ক্রেডিট পাবে। তা হবে হয়তো, বেয়াদ্দ পোলা। সেদিনের ঠিক পরের দিন প্রত্যাশার সাথে নৌশাদের ফের সাক্ষাৎ হলো। অবশ্য কথাবার্তা কিছুই হয়নি, শুধু চোখের দেখাটুকু হয়েছিল। প্রত্যাশা তার পরদিন ছাদে গিয়ে দেখলো নওশাদ ঠিক তাদের বাড়ির সামনে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের ছাদে কাপড় শুকাতে দিচ্ছে। প্রত্যাশা বিস্ময় নিয়ে সেদিকে খানিকক্ষণ চেয়ে থাকলো। নওশাদ এখানে কি করছে সেটাই ভাবতে থাকলো। ততক্ষণে নওশাদও তাকে দেখে নিয়েছে বোধহয়। প্রত্যাশাকে নিজের দিকে চেয়ে থাকতে দেখে হাত নেড়ে হায় জানালো। হাত আর মুখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? সব ঠিকঠাক তো? প্রত্যাশা কিছুই বলল না, দৌড়ে নিচে চলে এলো। নিচে এসে পূর্ণকে কথাটা বলতেই সে খোঁজ নিয়ে জানতে পারলো নওশাদ ওই বিল্ডিংয়ের 3rd ফ্লোরের নতুন ভাড়াটিয়া। তারা নওশাদের ব্যাপারে আরও জানতে পারলো নওশাদের মা বাবা নেই, শুধু ছোট একটা বোন আছে। সে বোনটাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়ে সে এখন ওই এখানে একাই থাকছে। সেদিনের পর কাকতালীয় ভাবে হোক বা ইচ্ছাকৃত হোক, নওশাদের সাথে প্রত্যাশার প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো। সকালবেলা প্রত্যাশা যখন অভ্যাসবশত ছাদে দাঁড়িয়ে নির্মল হাওয়া গায়ে মাখত বা পাখালির আওয়াজ শুনতো, ঠিক অপর বিল্ডিংয়ের ছাদে নওশাদ তখন ব্যায়াম করত। নওশাদ টুকটাক কাজে বাড়িতে প্রায় আসতো। কখনো বাবার ড্রাইভার সে নিজেই হতো, তবে শুধু দূর থেকে দেখা হতো, কথা কখনো হয়নি। তবে নওশাদ প্রায় প্রত্যাশার সাথে কথা বলার চেষ্টা করেছে বিভিন্নভাবে। বাড়িতে এলেই সে প্রত্যাশার আশেপাশে থাকার চেষ্টা করত। প্রত্যাশা সেই বিষয়টি যখন বুঝতে পারল, ঠিক তখন থেকেই নওশাদের প্রতি সন্দেহের জন্ম নেয় প্রত্যাশার। এভাবে বারবার তার আশেপাশে ঘুরঘুর করার কারণ কি হতে পারে? অজানা আশঙ্কা প্রত্যাশার হৃদয়ে এসে উকি দেয়। নওশাদ কখনো সামনে পড়ে গেলে প্রত্যাশা তাকে পুরোপুরি ইগনোর করত। কখনো কথা তো বলতোই না, সে বোধ হয় ফিরেও তাকাতো না কখনো। সেদিন যখন নওশাদ আবারও এলো আনান ভেলায়, সেদিন আবার তাদের মুখোমুখি সাক্ষাৎ হলো। প্রত্যাশা তাড়াহুড়ো করে কলেজের জন্য বেরোচ্ছিল, ব্যাগে বই ভর্তি ভর্তি বের হচ্ছিল। ড্রয়িং রুম অতিক্রম করার সময় নওশাদের সাথে ব্যাগ খেলে ধাক্কা খেল সে। নওশাদের হাতে যেসব ফাইলপত্র ছিল সেসব ছড়িয়ে ছিটিয়ে গেল। প্রত্যাশা তাকে সরি বলতেই সে হেসে বলল, ইটস ওকে। প্রত্যাশা আরো ভ্রু কুঁচকে এলো। সে পাশ কাটিয়ে যাবে, তখনই নওশাদ তার হাত চেপে ধরল, কে কাছে টেনে বলল, আমাকে দেখলে এইভাবে পালাই পালাই করো কেন? প্রত্যাশা বিস্মিত কণ্ঠে বলে, আপনি আমার হাত ধরলেন কেন? না ধরলে তো আবার পালিয়ে যেতে। কি সমস্যা বলো তো তোমার? আজকাল আর ছাদেও যাচ্ছ না কেন? হাত ছেড়ে কথা বলুন। ওকে, নাও ছেড়ে দিলাম। আগে আমার প্রশ্নের উত্তর দাও। আর আমি ছাদে যাব কি যাব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? এমন রুড বিহেভ করছো কেন? আপনার বিহেভ দেখে আর রুড না হয়ে পারলাম না। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? গুড কোয়েশ্চেন।
বুঝতে পারছো না আমি কি চাইছি? না পারছি না, আর বুঝতেই চাইছি না। পথ ছাড়ুন আমার। তবে আমি যে তোমায় সবকিছু বোঝাতে চাই। বললাম তো আমি। নওশাদ প্রত্যাশার একটা হাত টেনে চেপে ধরল। ওর কাজে হতভম্ব হয়ে গেল প্রত্যাশা। সে কিছু বলার আগেই নওশাদ তার হাতের মধ্যে একটা চিরকুট গুজে দিয়ে বলল, এটাতে আমার নাম্বার আছে, আজ রাতে ফোন দিব। বেশি এলেবেলে না করে ফোন তুলবে, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। হাত ছাড়ুন আমার। প্রত্যাশা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। তখনই তার নজর গেল নওশাদের পেছনে। সিঁড়ির কাছে মিনু দাঁড়িয়ে আছে, তার নজর এদিকেই। তার চোখে বিস্ময়। প্রত্যাশা তাকাতেই সে তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে চলে গেল। মিনুর সব কথা মাকে বলার অভ্যাস আছে, না জানে সে কি ভেবেছে আর মাকে কি বলবে। এটা ভেবে প্রত্যাশার গলা শুকিয়ে এলো। প্রত্যাশা নওশাদকে কিছু বলতেই যাবে, তার আগে দেখলেও নওশাদ ব্যস্ত পায়ে সেখান থেকে বাবার রিডিং রুমের দিকে চলে যাচ্ছে। রাগে প্রত্যাশার গা কাঁপতে লাগলো। মুকা মিনু যদি আজে বাজে কিছু ভেবে বসে তাহলে নওশাদকে ছাড়বে না প্রত্যাশা। আর আজই নওশাদের এইসব কথা বলার সাহস মেটাবে সে। তার আগে মিনুকে বোঝাতে হবে। প্রত্যাশার আগে কাঁপতে কাঁপতে কাগজটাকে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে রান্নাঘরের দিকে গেল। ও চলে যেতেই নওশাদ ফাঁকা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। এতক্ষণ সে একটা মোটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিল। ফাঁকা ড্রয়িং রুমে এসে সে সোজাসুজি উপরে দুতলা করিডোরের দিকে তাকালো। করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে কিঞ্চিত হাসলো, চোখের ইশারায় কিছু একটা বোঝালো। তারপর দ্রুত পায়ে আফাত সাহেবের রিডিং রুমের দিকে পা বাড়ালো। বাংলা ক্যালেন্ডারের পাতায় ফাল্গুন মাসের 8 তারিখ। এই তো সবে শীতের ঋতু গেল, বসন্ত ঋতু এলো। তবে মাথার উপরে তপ্ত সূর্যটা যেমন কড়া রোদ্দুর ছড়াচ্ছে, মনে হচ্ছে না যে এটা সেই মোহনীয় বসন্তকাল। জ্যৈষ্ঠের গরম পড়েছে যেন। সূর্যটা আজকাল যেন হয়ে উঠেছে বড়ই বেয়ারা। এই বসন্তকালই মাথার ঘিলু গরম করে দিচ্ছে। প্রত্যাশার সত্যি সত্যি মনে হচ্ছে মাথার ঘিলু মনে হয় বুঝি গলে গেল মাথার মধ্যে। ব্রহ্ম তালু অব্দি জ্বালা করছে। তার উপর একটানা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর মাথা যন্ত্রণা করছে টন টন করে। পরীক্ষাও দিতে হয়েছে মগজের পূর্ণ ব্যবহার করে। প্রশ্ন যদি কমন আসে এতটা মাথা খাটানো লাগে না। তবে প্রশ্ন যদি হয় গাঁজাখুরি মার্কা, তবে এই মগজাস্ত্রের অধিক ব্যবহার ছাড়া উপায় থাকে না। প্রত্যাশা বুঝে পায় না সম্পূর্ণ সিলেবাস বই শেষ করার পরও এসব দাঁত ভাঙা প্রশ্নগুলো কোথা থেকে নিয়ে আসে স্যারেরা। সে তো অতি মাত্রায় জিনিয়াস না, সে অ্যাভারেজ মানের মেধাবী স্টুডেন্ট। সে এরকম দাঁত ভাঙা প্রশ্নের উত্তর দিবে কিভাবে? প্রশ্নপত্র হাতে পাওয়ার পর থেকেই মাথা ঝা ঝা করছিল। এখন গরমে তার শুলো কলা পূর্ণ হয়েছে। এখন প্রত্যাশা যথাসম্ভব দ্রুত পা চালাচ্ছে বাড়ি ফেরার জন্য। কলেজ থেকে বাস স্ট্যান্ড অবধি কিছুটা পথ হেঁটে যেতে হয়। এই পথটুকু প্রত্যাশা যেন ট্রেনের গতিতে অতিক্রম করছে। এটা অবশ্য তার বান্ধবী রেখার মতামত। রেখাকে প্রত্যাশার সাথে পা মেলাতে গিয়ে প্রায় দৌড়াতেই হচ্ছে। সে ক্লান্ত স্বরে বলে, এই প্রত্যাশা, হাঁটছিস নাকি ছুটছিস? একটু আস্তে হাঁট না রে। আস্তেই হাঁটছি, তুই একটু জোরে হাঁট। ভীষণ গরম লাগছে, বাড়ি গিয়ে কাজ আছে। এতই যখন কাজ, তখন বাড়ির গাড়ি আসেনি কেন? প্রতিদিন তো কলেজ ছুটি হওয়ার আগেই গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, আর আজ এত রোদের মধ্যেও গাড়ি আসেনি। গাড়ি থাকলে তো আসবে। একটা গাড়ি বাবা নিয়ে গেছে অফিসে, আর একটা কাকা গিয়েছে সিলেট, আর একটা গাড়িতে মায়েরা বেরিয়েছে। তোর শাশুড়িরা আবার কোথায় বেরোলো? মায়ের এক চাচা মারা গিয়েছে, সেখানে গিয়েছে সব। তোকে নিয়ে যায়নি কেন? গাধি, আমার পরীক্ষা না, নিয়ে যাবে কিভাবে? তার মানে আজ তুই বাড়িতে একা? রাতের মধ্যে ফিরে আসবে। তাছাড়া কাকিয়া বাড়িতে আছেন, মিনুর মা আছে, একা কোথায়? পূর্ণ গিয়ে মানে পূর্ণ ভাইও গিয়েছে? প্রত্যাশার আর চোখে রেখার দিকে তাকায়। সন্দেহ কণ্ঠে জিজ্ঞেস করে, পূর্ণ ভাই গিয়েছে কিনা সে খোঁজ তোর কেন? না, মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এমনি জিজ্ঞেস করবি কেন? এমন করছিস কেন? এমনি তো জিজ্ঞেস করলাম। আমার কাছে জিজ্ঞেস না করে যার কথা তার কাছেই জিজ্ঞেস কর গিয়ে। আমার কাছে জিজ্ঞেস করছিস কেন? সারা রাত দিন কথা বলে এটুকুও জিজ্ঞেস করতে মনে থাকে না? সারা রাত দিন আমি কার সাথে কথা বলি? কার সাথে আবার? আমার একমাত্র দেবরের সাথে। তুমি যে আমার ছোট যা হওয়ার প্ল্যান করছো তা বুঝি আমি জানি না? কি মনে করছো তুমি? হায় আল্লাহ, এসব তুই কি বলছিস প্রত্যাশা? আমি তোর ছোট যা হওয়ার প্ল্যান করব কেন? ও,
যা হবি না, তাহলে আমার দেবরের সাথে প্রেম করছিস কেন? কি? কে কার সাথে প্রেম করছে? এমন ভাব করছো যেন কিছুই জানো না। আর এসব নাটক প্রত্যাশার সামনে করবে না। মনে রেখো রেখাজি, প্রত্যাশা সব জানে। তুমি না বললেও জানে যে তুমি পূর্ণ ভাইয়ের সাথে প্রেম করছো। আচ্ছা রেখা, তুই কি মানুষ বলতো? তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কথা একে অপরের সাথে শেয়ার করি। তাহলে তুই যে আমার এই দেবরের সাথে প্রেম করছিস সেই কথাটা আমাকে বললি না কেন? আমার থেকে কি সুন্দর লুকিয়ে গেলি, বাহ। আচ্ছা তুই বলতো, তোর কানে এসব কে ঢুকিয়েছে? আমি পূর্ণ ভাইয়ের সাথে প্রেম করছি? আমি? তাও পূর্ণ ভাইয়ের মতো প্লে বয়ের সাথে? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ঠিক আছে, শোনার আগে মরতে পারিসনি, এখন মর। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।